আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসবেন পুতিনও। এরপর জানিয়ে দেব পুরো গাজা দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর উপর, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটি মারাত্মক ক্ষতিগ্রস্ত, প্রমাণ পাওয়া গেল স্যাটেলাইট ছবিতে। এদিকে স্বাধীন রাষ্ট্রের মুখোশ পরে আছে আরব দেশগুলো, জানাবো বিস্তারিত। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির অভিযোগে পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই তার চীন সফরের ঘোষণাটি এলো। যে সময়ে মোদি বেজিংয়ে অবস্থান করবেন, ঠিক একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যেন আগুনে ঘি ঢাললেন মোদি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তিনজিয়ানে 31 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর তারিখে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মোদি এই সম্মেলনের উদ্দেশ্যে চীন সফরে যাবেন। নরেন্দ্র মোদি 2020 সালে হিমালয় অঞ্চলে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন। তিনি সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন 2019 সালে। তার এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকার পর হয়তো চীনের সঙ্গে সম্পর্ক মেরামত জরুরি বলে মনে করছে দিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের 3 ক্ষমতাধর দেশ চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে। এই প্রেক্ষাপটে চীনে এই 3 দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়তো নতুন কোনো দিশা দেখা দিতে পারে। পুরো গাজা দখল করা হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনাকে বাধা দেবেন না তিনি। বুধবার 6 আগস্ট আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, তিনি গাজার মানুষকে খাওয়ানোর দিকে বেশি মনোনিবেশ করছেন। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় মানুষ যাতে খেতে পায় সেদিকে আমি নজর দিতে চাই। অন্য বিষয়ে আমি সত্যি কিছু বলতে পারছি না, এটা মোটামুটি ইসরায়েলের উপর নির্ভর করছে। ওয়াশিংটন প্রতি বছর ইসরায়েলে কোটি কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর এই সহায়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2023 সাল থেকে ইসরায়েলে হামলায় গাজায় বেশিরভাগ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরানোর আদেশ দেওয়ায় 80% ভূখণ্ড সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। এদিকে মঙ্গলবার পুরো গাজা দখল নেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু এই পরিকল্পনাকে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মিরোস্কা জেনেকা মঙ্গলবার বলেছেন, গাজা সম্পূর্ণরূপে দখল করার পরিণতি ভয়াবহ হবে। জেনেকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, জাতিসংঘ আইন এ বিষয়ে স্পষ্ট। গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে পারমাণবিক সাবমেরিন রাইবাসি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহের কাচামটা উপদ্বীপের কাছে আঘাত হানার শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প থেকে প্রায় 80 মাইল দূরে অবস্থিত ঘাঁটিটি। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রাশিয়ার দূরবর্তী পূর্ব অঞ্চলে অবস্থিত পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতে গত সপ্তাহে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতি হয়েছে। মঙ্গলবার 5 আগস্ট এই প্রতিবেদনে খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গত রোববার একটি বাণিজ্যিক উপগ্রহ সংস্থা প্যানেল ল্যাবেস তোলা স্যাটেলাইট ছবিতে আচমকা দ্বীপে রাশিয়ার প্রশস্ত মহাসাগরীয় নৌবহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রাইবাসি সাবমেরিন ঘাঁটিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
হয়েছে বলে মনে হচ্ছে। স্থাপনাটির একটি অংশ বিচ্ছিন্ন হয়েছে বলেও মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইম বলছে 5টি সাবমেরিন সহ বেশ কয়েকটি জাহাজকে কাছাকাছি স্তম্ভের নোঙর করা অবস্থায় দেখা গেছে স্যাটেলাইট ছবিতে। তবে ঘাঁটিতে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি। রাশিয়ান মিডিয়াও এ বিষয়ে কিছু বলেনি। পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে তেজস্ক্রিয়ার মাত্রা বৃদ্ধির খবর দেয়নি। মুসলিম বিশ্বের শক্তি, ঐক্য ও গৌরবের কথা বলতে গেলে অনেকের চোখে প্রথমে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নাম। একসময় এখান থেকে ইসলামের বাণী বিশ্বে ছড়িয়ে পড়েছিল, জন্ম নিয়েছিল বীরত্ব, জ্ঞান ও সভ্যতার অসংখ্য অধ্যায়। কিন্তু সেই ইতিহাস আজ অতীতের পাতা। আরব রাষ্ট্রগুলোর বড় অংশ এখন নিজস্ব ঐতিহ্য ও মর্যাদা ভুলে পশ্চিমা শক্তির ছায়াতলে নত হয়ে আছে। এই পতনের শেকড় খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে। ওসমানী সাম্রাজ্যের পতনের পর যে আরব রাষ্ট্রগুলো জন্ম নিয়েছিল তার পেছনে মূল চালিকা শক্তি ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা। সেই রাষ্ট্রগুলো জনগণের ইচ্ছা বা স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য তৈরি হয়নি, বরং উপনিবেশ শক্তির আধিপত্য বজায় রাখার জন্যই তাদের গড়া। 1918 সালে ওসমানী শাসনের পতনের পর মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রভাব দ্রুত দৃশ্যমান হয়। ব্রিটিশ ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা তখন স্বীকার করেছিলেন, পুরনো নীতি আর কার্যক্রম নয়, নতুন লক্ষ্য পূরণের নতুন পথ নিতে হবে। তার ভাষায় এর জন্য দরকার আরব মুখোশ, যা আগের পরিকল্পনার তুলনায় অনেক বেশি মজবুত হবে এবং দীর্ঘস্থায়ীভাবে ব্রিটিশ স্বার্থ রক্ষা করবে। 1919 সালের প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে গেল যে স্বনির্ধারণের জন্য আন্তর্জাতিক আবহে সরাসরি শাসন চাপিয়ে দেয়া আর সম্ভব হবে না। তাই তারা পরিকল্পনা করলো এমন এক শাসন কাঠামো যা বাইরে থেকে স্থানীয় কর্তৃত্ব মনে হলেও আসলে থাকবে ব্রিটিশ নিয়ন্ত্রণে। বর্তমানে আরব দেশগুলো এই নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে দোষী সাব্যস্ত এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার 6 আগস্ট রুজবেহে ভাদি নামে এক বিজ্ঞানীর ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, বিচার প্রক্রিয়া শেষে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক রায় অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রুজবেহে ভাদি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেছেন এবং ইহুদিবাদী শাসনের সাম্প্রতিক অগ্রাসনের সময় নিহত এক পরমাণু বিজ্ঞানী সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন। সাম্প্রতিক ইরানের গুপ্তচর বৃত্তির শাস্তি শোধন করে নতুন আইন পাশ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো ব্যক্তি, রাষ্ট্রদূত বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। গাজায় চলমান যুদ্ধ বন্ধে নেতানিয়াহু সরকারকে চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সহ কয়েকশো অবসরপ্রাপ্ত ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। সোমবার গণমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে সাবেক কর্মকর্তা লেখেন, আমাদের পেশাদারিত্বের বিচারে হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত কোনো হুমকি নয়। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেট নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক আমি আওয়াল বলেন, শুরুতেই যুদ্ধ ন্যায়সঙ্গত আত্মরক্ষামূলক ছিল, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছি তখন থেকে আর ন্যায়সঙ্গত নয়। চিঠির প্রসঙ্গে প্রকাশিত ভিডিও বার্তায় আইলন সতর্ক করে বলেন, প্রায় 23 মাস ধরে চলা যুদ্ধ এখন ইসরায়েল রাষ্ট্রকে তার নিরাপত্তা ও পরিচয় হারিয়ে ফেলতে বাধ্য করেছে। শিন বেট ও মোসাদের সাবেক প্রধান সহ 550 জন স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির দিকে চালিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।